ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দেখেন, আজকে আমরা আপনাদের সঙ্গে এমন 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে বারবার এসেছে। তো শুরুতেই স্ক্রিনে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে? 6 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা নাকি 12 ঘন্টা? সম্ভাব্য 4টা উত্তর এখানে দেয়া রয়েছে। তো অঙ্কটা যদি আমরা সলিউশন করতে যাই, অঙ্কটাতে কয়েকটা জায়গা রয়েছে। একটা হচ্ছে লঞ্চ আর একটা হচ্ছে স্রোত। তাহলে কি বলা হচ্ছে? লঞ্চের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? 18 কিলোমিটার বা 18 কিলোমিটার। এবং স্রোতের গতিবেগ ঘন্টায় কত? ঘন্টায় কিন্তু 6 কিলোমিটার। বলা হচ্ছে স্রোতের গতিবেগটা 6 কিলোমিটার। এবার আমাদের যেতে হবে কতটুকু? নদী পথে 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তো এখন আমরা একটা দূরত্ব শুরুতে বিবেচনা করি। তো ধরেন এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 72 কিলোমিটার। আমরা ধরে নিলাম যে এই দূরত্বটা হচ্ছে 72 কিলোমিটার। ওকে, তো একবার এই দূরত্বটা যেতে হবে, আর একবার ঠিক এই দূরত্বটাই আমাদের কি করতে হবে? আমাদের ফেরত আসতে হবে। ঠিক সেম দূরত্ব একবার আমরা যাব, একবার আমরা ফেরত আসব। তো যাওয়ার সময় আমরা 72 কিলোমিটার যাব এবং ফেরত আসার সময়ও আমরা কি করব? সেই 72 কিলোমিটারে আমরা কিন্তু ফেরত আসব। এখন এই অঙ্কটা করার জন্য আমরা একটা হচ্ছে শর্টকাট ওয়ে অবলম্বন করতে পারি। তবে যে কোনো লঞ্চ এবং স্রোতের অঙ্ক এই নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাবে। তাহলে কি বলা হচ্ছে? বলা হচ্ছে লঞ্চ রয়েছে এখানে এবং আরেকটা রয়েছে স্রোত। আচ্ছা বলেন তো, লঞ্চটাকে স্রোতটা যদি হেল্প করে তাহলে নৌকাটা বা লঞ্চটা অনুকূলে যাবে কিনা? অবশ্যই। এবং এই লঞ্চটাকে স্রোতটা যদি বাধা প্রদান করে তাহলে কিন্তু আমাদের প্রতিকূলে চলে যাবে। তাহলে কয়টা জিনিস এখানে? একটা হলো লঞ্চ, একটা হলো অনুকূল গতিবেগ, একটা হলো প্রতিকূল গতিবেগ, আর দুইটারই মাঝখানে স্রোত রয়েছে। মনে রাখতে হবে যে এই যে অনুকূলে যে লঞ্চটা গিয়েছে সেখানে স্রোতটা কিন্তু পজিটিভ বা প্লাস আকারে কাজ করেছে, এটা কিন্তু প্লাস। আর লঞ্চটাকে এই স্রোত যখন বাধা প্রদান করেছে তখন কিন্তু প্রতিকূলে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি লঞ্চের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা বলতেছি যে লঞ্চের গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা বললাম 18 কিলোমিটার পার আওয়ার, এভাবে আমরা কিন্তু লিখি। আচ্ছা বলেন তো দেখি, স্রোতের গতিবেগ কতটুকু ছিল? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা স্রোতের জায়গায় লিখলাম 6 কিলোমিটার পার আওয়ার এটাও। তাহলে বলেন তো, লঞ্চ যাচ্ছে 18 কিলোমিটার পার আওয়ারে, স্রোত যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে। তাহলে অনুকূলে গতিবেগ কত হবে? 18 আর 6 24 কিলোমিটার পার আওয়ার, তাই কিনা? অবশ্যই। এখন আসেন প্রতিকূলে কি ঘটনাটা ঘটতেছে। লঞ্চ যেহেতু যাচ্ছে 18 কিলোমিটার পার আওয়ারে, তাহলে স্রোত তাকে -6 কিলোমিটার বেগে বাধা প্রদান করতেছে। তাহলে 18 থেকে 6 বাদ দিলে 12 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় প্রতিকূলে লঞ্চটা যাচ্ছে। এবং এই যে দুটো জিনিস আমরা পেলাম এখানে, এই দুটো জিনিস কিন্তু আমাদের কার্যকরী গতিবেগ। তার মানে 12 কিলোমিটার হচ্ছে লঞ্চের প্রতিকূলে কার্যকরী গতিবেগ, আর এই 24 কিলোমিটার হচ্ছে লঞ্চের অনুকূলে কার্যকরী গতিবেগ। এটা আমরা পেয়ে গেলাম। এখন আসেন আমরা মূল হিসাবটা এবারে করব। এবার নৌকাটা যখন, লঞ্চটা যখন দেখেন এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, তখন 72 কিলোমিটার রাস্তা যেতে তার সময় লেগেছে। ধরলাম আমি এটা অনুকূলে যাচ্ছে, সে সময় লাগবে 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 3 24 72, তো মানে 3 আওয়ার্স গেল। আবার যখন প্রতি ঘন্টায় হচ্ছে সে 12 কিলোমিটারে যাচ্ছে, তখন 72 কিলোমিটার রাস্তাটা যখন সে ফেরত আসতেছে অর্থাৎ প্রতিকূলে, তখন 6 12 72, তার মানে 6 আওয়ার্স সময় লেগে যাচ্ছে। তাহলে 6 আর 3 কত আওয়ার্স? 9 আওয়ার্স সময় লেগে যাচ্ছে। তার মানে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। দেখেন এই যে বিষয়টা এতক্ষণ ধরে আপনারা যে বুঝলেন, এই বিষয়টা খুব দ্রুত আপনারা পরীক্ষার হলে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তবে এই অঙ্কটা এক্স ওয়াই ধরেও, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ধরেও আমরা ক্যালকুলেশন করতে পারি, কিন্তু অনায়াসেই করতে পারি। তবে আপনারা যদি এভাবে শেখেন তাহলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদের ধারণাটা বা কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয় মূল্য কত? 48 টাকা, 50 টাকা, 52 টাকা নাকি 46 টাকা? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে।
তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে ক্রয় মূল্য কত সেটার উপরে আমরা একটু আলাদাভাবে মার্ক করে রাখলাম যে ক্রয় মূল্য বের করতে বলেছে। যে কোনো অঙ্ক যদি সেটা পার্সেন্টেজের অঙ্ক হয় তাহলে মনে রাখবেন ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100%। তো এখন অঙ্কটা দেখেন, এই লাইনটাতে কি বলা হচ্ছে যে একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় কি করে বিক্রি করেন। ওকে, তাহলে আমরা করব কি, এই যে 8% লাভে 54 টাকা বিক্রি করেছে, বলেন তো দেখি এই 54 টাকার মধ্যে কি কি আছে? ক্রয় মূল্যও আছে এবং লাভও আছে। তাহলে আমরা কি বলতে পারি না যে 108%-এর মূল্য ইকুয়াল হচ্ছে আমাদের 54 টাকা? নিঃসন্দেহে আমরা বলতে পারি। তাহলে 1%-এর মূল্য কত? নিশ্চয়ই কম, তাহলে কম মানে ভাগ, তাহলে 54 ভাগ হচ্ছে 108। তাহলে 100%-এর মূল্য কত? নিশ্চয়ই এবার বেশি হবে, তার মানে বেশি মানে কি গুণ, তাহলে 54 গুণন 100 ভাগ কত? 108। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটা যায়, তাহলে 54 দুগুণ 108, তাহলে 2 দিয়ে যদি আমরা 100কে কাটি 50 দুগুণ 100, তাহলে কত শতাংশ হচ্ছে? আমাদের 50% বা 50% হচ্ছে। তার মানে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে বা বিক্রয় করলে 40% লাভ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা আগে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্যটা বের করব। ক্রয় মূল্যটা বের করলে আমরা লাভটা অনায়াসে বের করে ফেলতে পারবো। আচ্ছা বলেন তো দেখি, একটা বই যখন আমরা 40 টাকায় বিক্রি করছি তখন 20% ক্ষতি হচ্ছে, তার মানে এই 40 টাকা কত পার্সেন্টের সমান? তাহলে নিঃসন্দেহে 80%-এর সমান। তাহলে আমরা বলতে পারি যে 80%-এর ভ্যালু ইকুয়াল টু 40 টাকা। কেন? কেননা 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হচ্ছে। তার মানে 20% ক্ষতি হওয়ার অর্থ কী? তার মানে এই 40 টাকায় বিক্রি করেছে সেটা 80%-এর সমান। তাহলে 1% মানে কত? 1% মানে উপরে 40 তার নিচে 80। তাহলে 100% মানে কত? তার মানে হচ্ছে 40 উপরে গুণন 100 ভাগ হচ্ছে কত? 80। তাহলে যদি আমরা কাটাকাটি করি 40 দুগুণ 80, 2 দিয়ে যদি কাটি 50 দুগুণ 100, তাহলে ওই বইটার ক্রয় মূল্য কত? 50 টাকা। কিভাবে বুঝলাম ক্রয় মূল্য? আমরা বলেছি যে পার্সেন্টেজের অঙ্কে 100% মানে ক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি যে বইটার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 50 টাকা। তাহলে এবার আসেন, বলছে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। আচ্ছা এই 50 টাকার 40% কত আমরা একটু দেখি। তাহলে 40 ভাগ 100, তাহলে 0 0 0 0 কাটা, তাহলে 4 5 20 টাকা। তাহলে বইটার দাম ছিল 50 টাকা, এবার 40% লাভে বিক্রি করতে গেলে আরও 20 টাকা মূল্য বাড়াতে হবে। তাহলে 50 আর 20 যোগ করলে কত টাকা হয়? 70 টাকা। তাহলে নিঃসন্দেহে আমাদের উত্তর হচ্ছে 70 টাকা। ওকে, এইভাবে আমাদেরকে বুঝে বুঝে জিনিসটা করতে হবে। অথবা আপনারা যদি এভাবে করতে চান, এখানে দেখেন আমি একটু এই অংশটা থেকে জিনিসটা মুছে দিচ্ছি, তাহলে আমরা কিভাবে করতে পারি। ধরেন এই অংশগুলো এই অঙ্কটাতে এখানে আমরা করব না, তাহলে আমরা কি করতে পারি? এই লাইনের পর আমরা বুঝতে পারছি যে 1%-এর মূল্য এত টাকা। এবার আমরা করব কি, যে যেহেতু আমাদের 40% লাভ করতে হবে, সেক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 100 আর লাভ হচ্ছে 40%। তাহলে আমরা যদি সরাসরি 140%-এর মূল্য বের করতে পারি তাহলে অনায়াসই অঙ্ক হয়ে যাবে। তাহলে 40 গুণন 140 ভাগ কত? 80। আমরা কাটাকাটি করব, 40 দুগুণ 80, 2 দিয়ে যদি কাটি 70 দুগুণ 140। দেখেন একবারেই কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে যাচ্ছে 70 টাকা। অঙ্কটা যদি আপনারা বুঝতে পারেন, এই থটটা ধরাই কিন্তু আসল। ওকে, অনেকেই কিন্তু জিনিসটাকে একটু অ্যাভয়েড করে যাবেন। হয়তো অনেকেই আপনারা বলবেন যে আমি কিন্তু ঐকিক নিয়মে জিনিসটা চিন্তা করতে পারি। আসলে সেটা আপনারা পারেন করতে, কিন্তু এই থটটা বুঝতে পারলে আপনাদের অনেক অঙ্কে কিন্তু হেল্প হবে। ওকে, আমি বলছি অনেক অঙ্ক আপনারা অনায়াসেই করে ফেলতে পারবেন। এই জন্য এই থটটা একটু ধরার চেষ্টা করবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল 10, xy ইকুয়াল টু 5 হলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত? সম্ভাব্য 4টা উত্তর এখানে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আমরা এ ধরনের অঙ্কের ক্ষেত্রে শুরুতে কি লিখব? দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কিন্তু x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 এবং অঙ্কটাতে দেওয়া আছে x y ইকুয়াল টু 5। আমরা শুরুতে শর্টকাটে কিভাবে আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে পারি সেটা একটু আমরা দেখব। আমাদের কাছে কিন্তু এই 3টা তথ্য আছে, মান বের করতে হবে এটা আছে, আর দেওয়া আছে এই দুটো তথ্য এটাও। মান যেটা বের করতে হবে সেটাও কিন্তু দেওয়া আছে এর মধ্যেই পড়ে। দেওয়া না থাকলে তো আমরা কি বের করতাম, তাই না? এবার আমরা একটু শর্টকাট চিন্তা করব কিভাবে, যে দুটো সংখ্যা বিয়োগ করলে 10 হয় আর গুণ করলে 5 হয়, সেটা কিভাবে সম্ভব?
ওকে, এটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল জিনিস যে দুটো সংখ্যা বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে আমাদের 10 হচ্ছে, আর দুটো সংখ্যা গুণ করলে 5 হচ্ছে। ওকে, তাহলে আমরা একটু দেখি, আমরা মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার, তারপর আমরা আমাদের কি দিতে হবে, প্লাস হচ্ছে 4xy, এটা দিতে হবে। তাহলে ইকুয়াল এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, 10, বসালাম 10, তার উপর কি স্কোয়ার দিলাম, প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত, 5, বসালাম 5, তাহলে কত হচ্ছে 10 10 100, 4 5 20, তাহলে কত হচ্ছে বলেন তো দেখি, 120। তার মানে আমরা কিন্তু বুঝে গেলাম যে আমাদের বি নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে আমরা কিন্তু মুখে মুখে, যেহেতু আমরা শর্টকাট মেথড প্রয়োগ করতে চাই, তো মুখে মুখে যদি আমি বলি এক্স ওয়াইয়ের মান আমি কত কত ধরলে সেটা গুণ করলে 5 হয়, এবং এক্স আর ওয়াইয়ের মান কত কত হলে সেটা কি হয়, আমাদের বিয়োগ করলে 10 হয়। এটা কিন্তু খুব সহজেই আমরা মানে বের করতে পারছি না। কারণ কি, কারণ আছে, কারণ হচ্ছে আমাদের কিন্তু এখানে ভগ্নাংশ আকারে সংখ্যাগুলোকে চিন্তা করতে হবে। ওকে, এই জন্য কিন্তু শর্টকাট মেথডে এই অঙ্কটা আপাত দৃষ্টিতে করা সম্ভব হচ্ছে না, কিন্তু একটু মাথা খাটালে করা সম্ভব, কিন্তু এক্ষেত্রে আমরা করতে পারছি না। আমাদের কিন্তু এই অনুসিদ্ধান্তটাই এখানে প্রয়োগ করে দিতে হচ্ছে। তো মনে রাখবেন, যদি আমরা চিহ্ন চেঞ্জ করি তাহলে মানে এক কথায় মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে। আর এক্ষেত্রে দেখেন যে হোল স্কোয়ার যেহেতু আছে, তাই আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab বসিয়েছি, মানে 4xy বসিয়েছি। কারণ কি, কারণ হচ্ছে সমান চিহ্নের দুই পাশ কিন্তু সমান হতে হয়, নাহলে কিন্তু মাঝখানে ইকুয়ালটা হচ্ছে প্রযোজ্য নয়, তাই না? তখন কিন্তু নট ইকুয়াল হয়ে যাবে। এই জন্য এই দিকে আমরা কি করব, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এই দিকেও আমরা ক্যালকুলেশন করে এটাই পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। কেননা এখানে মাইনাস 2xy আসবে, এই জন্য এখানে প্লাস 4xy হয়েছে, এটা থেকে এটা মাইনাস করলে আমাদের কিন্তু আলটিমেটলি প্লাস 2xy আসবে। এই জন্য আমরা বলতে পারি যে এই অনুসিদ্ধান্তটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, এটা জ্যামিতি সংক্রান্ত একটা অঙ্ক। কি বলা হচ্ছে, বলা হচ্ছে একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত। তো শুরুতেই আমরা একটা চতুর্ভুজ কল্পনা করি। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ। ওকে, তো চতুর্ভুজ মানে কিন্তু 4 বাহু সমান নয়, বর্গক্ষেত্র মানে 4 বাহু সমান। চতুর্ভুজ মানে সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বলা হচ্ছে 4টা যে কোণ আছে, কোন কোন 4টা বলেন তো দেখি। হচ্ছে এটা একটা কোণ, এটা ধরেন এ, এটা একটা কোণ, এটা ধরেন বি, এটা একটা কোণ, ধরেন এটা সি, এবং এই যে একটা কোণ, ধরেন এটা হচ্ছে ডি। ওকে, তো এ বি সি ডি চতুর্ভুজের কয়টা কোণ, 4টা কোণ। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। কি কারণে হয়, আমি আগে জিনিসটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, ধরেন আমি একটা যদি ত্রিভুজ অঙ্কন করি, সেটা যে কোনো ধরনের ত্রিভুজ হোক না কেন, সেই ত্রিভুজটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা নিশ্চয়ই জানি যে একটা ত্রিভুজ এর 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি উৎপন্ন করে। এখন একটা চতুর্ভুজ দ্বারা আমি কয়টা ত্রিভুজ বানাতে পারি? ওকে, দেখেন একটু আমি এটা মুছে দিলাম যে এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজ দ্বারা আমি কয়টা ত্রিভুজ বানাতে পারি? আমি কিন্তু চাইলে এই চতুর্ভুজ দ্বারা 2টা ত্রিভুজ বানাতে পারি। কিভাবে? আমি এটা টান দিলাম, এবং আমি এদিকেও টান দিতে পারি, কিন্তু একটা রেখা আর একটা রেখাকে যেন ছেদ না করে। তাহলে এটা একটা ত্রিভুজ এবং এটা আর একটা ত্রিভুজ। তাহলে একটা একটা কয়টা ত্রিভুজ? 2টা। তাহলে একটা ত্রিভুজ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর একটা ত্রিভুজ 180 ডিগ্রি। তাহলে 180 180 কত হয়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। যদি চতুর্ভুজটা এরকমও হয়, যদি চতুর্ভুজটা ধরেন এরকম একটা চতুর্ভুজ হলো, তারপরেও কিন্তু সেটা এই যে 4টা কোণ, সেই 4টা কোণ 360 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। এটার কোনো ব্যত্যয় কিন্তু ঘটবে না। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছে। 6 নম্বর অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে ত্রিভুজ মানে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। কোণ এসিডি ইকুয়াল টু 105 ডিগ্রি হলে বিএসি প্লাস এসিবি এই দুটো কোণের মানে এই দুটো কোণ কত ডিগ্রি হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো শুরুতে আমরা কি করব, তাহলে আমরা এবিসি একটা কি অঙ্কন করব, একটা ত্রিভুজ অঙ্কন করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। তো খেয়াল করে দেখেন, আমরা এবিসি ত্রিভুজের এই পর্যন্ত এসেছি। এরপর কি বলেছে, বিসি বাহুকে, বিসি বাহু কোনটা? এটা। বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। তাহলে আমরা বিসি বাহুকে একটু ডি পর্যন্ত বাড়াই দিই। তো ধরেন আমরা বিসি বাহুকে এই ডি পর্যন্ত বাড়াই দিলাম। ওকে, বাড়ানো হয়ে গেল, এবং এটার নাম আমরা কি দিয়ে দিলাম? ডি। তাহলে ডি পর্যন্ত বাড়ানো হলো, এই পর্যন্ত আসলাম।
এবার বলেছে কোণ এসিডি, মনে রাখবেন এসিডি বলতে কোন কোণটাকে বোঝানো হচ্ছে, এসিডি বলতে বোঝানো হচ্ছে কিন্তু এই যে কোণটা আছে এটাকে বোঝানো হচ্ছে এসিডি। তাহলে কোণ এসিডি ইকুয়াল টু কত ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি আমরা দিয়ে দিলাম। এবং মনে রাখবেন এসিডি মানে কোণ সি, একই কথা, এটা এবং এটা সেম জিনিস, আসলে মাঝখানে যেটা থাকে সেটা অনুযায়ী কোণটা আইডেন্টিফাই হয়। তাহলে কোণ এসিডি আর কোণ সি একই কথা, ওকে। তাহলে বলা হচ্ছে 105। এবার বলা হচ্ছে বিএসি, তাহলে বিএসি কোনটা, আমি একটু অন্য কালার ব্যবহার করছি, বিএসি হচ্ছে বিএসি, তার মানে এই কোণটাকে বলা হচ্ছে বিএসি, যেহেতু মাঝখানে যেটা আছে সেটা। এবং কোণ এবিসি, তাহলে মাঝখানে কোনটা আছে বি, তার মানে এই দুটো সমষ্টি, যেহেতু যোগ চিহ্ন বলেছে এই দুটোর সমষ্টি কত, তাহলে আমাদের বের করতে হবে যে কোণ এ প্লাস কোণ হচ্ছে বি, ওকে। তার মানে হচ্ছে কোণ বিএসি এবং কোণ এবিসি সেম জিনিস, এই দুটোর সমষ্টি কত। আচ্ছা বলেন তো দেখি, আমরা বলতে পারি যে এই কোণটা যেহেতু 105 ডিগ্রি, দেখেন 105 ডিগ্রি, তাহলে এই দিকে যে কোণটা উৎপন্ন হচ্ছে এইটা যদি আমি যোগ করে দিই তাহলে এটা এক সরল কোণ হয়ে যায়। মনে রাখবেন একটা সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি 180 থেকে 105 বাদ দিই তাহলে কত ডিগ্রি থাকে, এটা হচ্ছে 75 ডিগ্রি। তো আমরা জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমি এই 75 ডিগ্রি বাদ দিই, মানে কোণ সি এর অংশটা বাদ দিই, তাহলে এ আর বি এর সমষ্টি পাওয়া যাবে। তাহলে আমি 75 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, থাকলো 105 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আমাদের অ্যান্সার 105 ডিগ্রি। দেখেন অঙ্কটা কিন্তু সহজ রয়েছে, কিন্তু এই জ্যামিতিক বিষয়গুলো যদি আপনার মাথায় না থাকে তাহলে কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন না, ওকে। এইভাবে কিন্তু বুঝে বুঝে আমাদেরকে করতে হবে। তো এ পর্যায়ে আমি একটু বলি, অনলাইনে যদি আপনারা আমার কাছে পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওকে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, সি নম্বর অ্যান্সারটা একটু সরে গিয়েছে, আমি একটু এটাকে ঠিক করে দিচ্ছি, ওকে ঠিক আছে। এবারে দেখেন বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হলে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু কত। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে আমরা শুরুতে কি লিখবো, আমরা লিখবো দেওয়া আছে, বলেন তো কি দেওয়া আছে আমাদের এখানে অঙ্কটাতে, আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে সুতরাং দিয়ে আমরা x মাইনাস 1/x ইকুয়াল টু কি লিখতে পারি, এই স্কোয়ারটা এদিকে গেলে রুট হয়ে যায়, তাহলে √3। তাহলে আমরা x মাইনাস 1/x এর ভ্যালু পেলাম √3। এখন এই অঙ্কটাতে আমাদের কি বের করতে হবে, এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান। তাহলে আমরা বের করব a কিউব মাইনাস, এটাকে আমি b কিউব এই আদলে সাজালাম, a কিউব মাইনাস b কিউব, তাহলে ইকুয়াল a মাইনাস b তার উপর হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a আমরা এভাবে লিখতে পারি। দেখেন a মাইনাস b মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আমরা এই সূত্র প্রয়োগ করে দিতে পারি। তাহলে x মাইনাস 1/x এর মান √3 বসালাম, √3 তার উপর কে আছে, কিউব আছে, প্লাস এটা ক্রস 3 একে কত 3 ইন্টু x মাইনাস 1/x এর মান কত, দেখেন √3, তাহলে বসাই দিলাম √3। এখন আসেন তাহলে √3 কয়টা আছে এখানে, 3টা, তাহলে √3 ইন্টু √3 ইন্টু √3, ওকে, প্লাস হচ্ছে কত হচ্ছে 3√3। আচ্ছা বলেন তো দেখি এখানে এই দুইটা √3 মানে কি, আমরা বলতে পারি √3 তার উপরে স্কোয়ার রুট কাটা, তাহলে শুধু 3, তাহলে আমরা বলতে পারি 3√3, ওকে, আর প্লাস হচ্ছে 3√3। তাহলে 3টা √3 আর 3টা √3 কয়টা √3 হয়, 6√3 বা 6√3। তাহলে নিঃসন্দেহে আমাদের সি নম্বর অপশনটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, a মাইনাস b ইকুয়াল 4 ab ইকুয়াল টু 3 হলে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু হোয়াট। তো নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। এই 8 নম্বর অঙ্কটা আপনারা করে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে উত্তরটা 8-এর a, b, c নাকি d, ওকে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 9 নম্বর অঙ্কটা দেখেন, এটা উৎপাদক বিশ্লেষণের একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়, খুবই সহজ অঙ্ক কিন্তু এটা। বলা হচ্ছে m² প্লাস 8m প্লাস 15 এর উৎপাদক কত। তাহলে আমরা অঙ্কটা তুলি, কি বলা আছে, m² প্লাস হচ্ছে 8m প্লাস হলো 15। তাহলে মনে রাখবেন এমনভাবে এটার ক্যালকুলেশন করতে হবে যেন গুণ করলে 15m² হয় আর যোগ করলে 8m হয়। তাহলে আমাদের কাছে প্রথম আর শেষ এই দুটো রাশি গুণ করলে 15m²। তাহলে এটাকে কতভাবে আমরা 8m বানাতে পারি, একটা হচ্ছে 5m ইন্টু একটা হচ্ছে 3m। তাহলে 5m এবং 3m গুণ করলে হয় 15m², আর 5m এবং 3m যোগ করলে হয় 8m। এই জন্য এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট উৎপাদক। তাহলে m² প্লাস হচ্ছে 5m প্লাস হচ্ছে 3m প্লাস হচ্ছে 15, ওকে। তাহলে ইকুয়াল দিয়ে m কমন নিলাম, কি থাকে m প্লাস 5 একটা, প্লাস 3 কমন নিলাম, কি থাকে m প্লাস 5 একটা।
তাহলে আমরা বলতে পারি m+5 দুটোর মধ্যে একটা, তাহলে m+5 লিখলাম। আর এদিকে m+3 আছে, যে বাইরের m আর বাইরের 3, তাহলে আমরা লিখতে পারি m+3 একটা। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এক্ষেত্রে চাইলে m+3টা আমরা সামনেও লিখতে পারি, আবার পিছনেও লিখতে পারি। তাহলে m+3 একটা আর m+5 একটা, তাহলে কোনটা আমাদের অ্যান্সার? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু দেখতে পাচ্ছেন ঘ নম্বরটা এক্ষেত্রে রাইট। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক ওই কাজটি কত দিনে শেষ করতে পারে? ওকে, বা পারবে? 3 দিনে, 4 দিনে, 6 দিনে নাকি 12 দিনে? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তো এই অঙ্কগুলোতে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হয় যে মাঝখানে কি বলেছে, অথবা নাকি এবং। অথবা শব্দের অর্থ কি? মানে হচ্ছে 6 জন করে অথবা 8 জন করে, তার মানে এরা আলাদা আলাদাভাবে যদি কাজটা করে তাহলে 6 জন স্ত্রীলোক করতে পারবে 12 দিনে, আবার যদি 8 জন বালক করে তাহলে 8 জন বালক করতে পারবে 12 দিনে। এমন না যে দুই দলই কাজ করে, স্ত্রীলোকরা এবং বালকরা কাজ করে, যেহেতু অথবা বলেছে এই জন্য কিন্তু দুটোর যে কোনো একটা। তাহলে আমরা যে কোনো একটাতে কনভার্ট করে কাজটা মানে অঙ্কটা করে ফেলবো। এবার বলা হচ্ছে 3 জন স্ত্রীলোক ও 12 জন, এখানে দেখেন কি বলা হচ্ছে, এখানে কিন্তু আবার বলা হচ্ছে ও, তার মানে 3 জন স্ত্রীলোকও করবে, পাশাপাশি 12 জন বালকও কাজটা করবে। তাহলে ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে কি বের করতে বলেছে আমাদের? দিন। তাহলে অঙ্ক করার সময় আমরা দিনটাকে কোন দিকে রাখবো? ডান দিকে রাখতে হবে আমাদেরকে। ওকে, তাহলে আমরা এক কাজ এখান থেকে করতে পারি, আমরা বলতে পারি 6 জন স্ত্রীলোক সমান 8 জন বালক। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এখান থেকে করতে পারি যে 6 জন স্ত্রীলোক ইকুয়াল টু 8 জন বালক। আচ্ছা বলেন তো দেখি, একজন স্ত্রীলোক মানে কয়জন বালক? নিশ্চয়ই কম, তাহলে 8/6, যেহেতু কম মানে ভাগ। এবার আসেন 3 জন স্ত্রীলোক মানে কয়জন বালক সেটা আমরা খুঁজে বের করতে চাই। তাহলে 3 জন স্ত্রীলোক মানে, তাহলে 8 গুণন 3 ভাগ হচ্ছে 6 হয়ে গেল। তাহলে 3 দুগুণ 6 2 আর 4 দুগুণ 8 4, তাহলে কয়জন বালক? 4 জন। তাহলে আমরা বলতে পারি যে 3 জন স্ত্রীলোক মানে 4 জন বালক, এটা আমরা শিওর। এবার আসেন তাহলে আমরা কি করব, আমরা 3 জন স্ত্রীলোক মানে 4 জন বালক পেয়ে গেলাম, তাহলে আমরা বালক দিয়ে অঙ্কটা করব। তাহলে আমরা একটু অন্য কালার নিচ্ছি, এখানে আমরা লিখব যে 8 জন বালক একটি কাজ করতে পারে 12 দিনে। তাহলে আমরা শর্টকাটে লিখছি 8 জন বালক কাজ করতে পারে কয় দিনে? 12 দিনে, ইকুয়াল দিলাম 12 দিনে। ওকে, তাহলে একজন বালক ওই কাজটা করতে পারবে কত দিনে? তাহলে একজনের বেশি লাগবে, তাহলে বেশি মানে গুণ, তাহলে 12 গুণন 8 দিনে হয়ে গেল। এবার আসেন তাহলে বলা হচ্ছে কি 12 জন বালক ও 3 জন স্ত্রীলোক। আচ্ছা 3 জন স্ত্রীলোক মানে কয়জন বালক? 4, তাহলে 4 জন বালক আর 12 জন বালক, তাহলে 16 জন বালক ওই কাজটা কত দিনে করতে পারবে? তার মানে 12 গুণন 8 ভাগ হচ্ছে 16, তাহলে 8 দুগুণ 16 2, 2 দিয়ে 12কে কাটলে 6 দুগুণ 12 6। ওকে, তার মানে কত দিনে উত্তর? 6 দিনে। তো এই হচ্ছে আমাদের 10টা অঙ্ক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।